Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. On Sunday Suspense, we bring you dramatic readings of some of the classic stories of Bangla literature, stories of suspense, crime, horror, and the supernatural. Happy listening. Sunday Suspense শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বিধায়ক ভট্টাচার্যের লেখা একটি খুন। বিধায়ক ভট্টাচার্য নাট্যকার, সাহিত্যিক। জন্মেছিলেন 1907 সালে মুর্শিদাবাদে। কাজ করেছেন অমৃতবাজার ও যুগান্তর পত্রিকায়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষ অধ্যাপক ছিলেন। তবে নাট্যকার হিসেবেই তিনি বিখ্যাত। তাঁর নাটকগুলির মধ্যে ক্ষুধা, অ্যান্টনি কবিয়াল, নটি বিনোদিনী, কান্না হাসির পালা ইত্যাদি বিশেষ পরিচিত। বাংলা ছবির জন্য চিত্রনাট্য লিখেছেন। উত্তম কুমার অভিনীত ভ্রান্তি বিলাস ছবিটি স্ক্রিন প্লে তাঁর লেখা এবং ছবিটিতে বিশেষ একটি ভূমিকায় অভিনয়ও করেছেন। তার মৃত্যু হয় 1986 সালে। একটি খুন এই গল্পটি আমরা নিয়েছি আনন্দবাজার পাবলিশার্স থেকে প্রকাশিত গোয়েন্দা আর গোয়েন্দা এই বইটি থেকে। প্রধান চরিত্রে বিরোচন, জগৎজ্যোতি, সুকুমারী, সুরবালা ও পুরবালা, উকিল বিশ্বমোহন ও ডক্টর মনতোষ। গল্প পাঠে মীর, দীপ, জগন্নাথ বসু ও অন্যান্যরা। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে একটি খুন। পাড়ার সবাই বলা বলি করতে লাগলো জগৎজ্যোতি জোয়ারদারের ভীমরতি হয়েছে, নইলে এই বুড়ো বয়সে সে আবার বিয়ে করতে গেল কেন? আর সেই বিয়েই যদি করল, তবে প্রথমা স্ত্রী মারা যাবার 30 বছরের মধ্যে করল না কেন? কিন্তু এ কেনর জবাব দেবে যে সে নিজেই তো বিয়ের ঠিক 1 বছর পরে দেহত্যাগ করল। অতএব কারো কাছেই কোনো জবাবদিহির দায় রইল না। কিন্তু প্রশ্ন এই যে জগৎজ্যোতি জোয়ারদারের মতো একটি পাকাপোক্ত মানুষ এ কাজটি করলেন কেন? কারণ একটা অবশ্যই ছিল, সেই কারণটাই আগে বলা যাক। জগৎজ্যোতির 2 মেয়ে, প্রথমা সুরবালা, দ্বিতীয়া পুরবালা। জগৎজ্যোতি জাতে কিছু কৃপণ ছিলেন এবং ভোরে উঠে শহরের বহু লোক তার নাম করত না। কৃপণতা সম্বন্ধে তার অখ্যাতি ছিল বহু বিস্তৃত। বেলা 11টায় যখন দুনিয়ার লোকের বাজার করা শেষ এবং শেষ বাজারে টুকিটাকি এখানে ওখানে ছিটিয়ে ছড়িয়ে আছে, ঠিক সেই সময় জগৎ আসতেন বাজারে একটি ময়লা গামছা হাতে নিয়ে। বাঁধাকপির দর করতেন না, বাজারেই যা পড়ে থাকতো সেগুলি সযত্নে কুড়িয়ে নিতেন তিনি। বেলা বেড়ে গেল বলে যেসব চাষি গাঁয়ে ফেরার জন্য অধীর হয়ে আছে, তাদের কাছে বেছে বেছে গিয়ে দাঁড়িয়ে 10 পয়সা সেরের জিনিস 4 পয়সায় কিনতেন। চাষিরা খুব রেগে মেগে গিয়ে বিক্রি করে দিত, এমনকি অনেক সময় উনি আসবেন জেনেই পোকা কাটা বেগুন ইত্যাদি রেখে দিত তারা। সেই জগৎজ্যোতি জোয়ারদার তাঁর প্রথম মেয়ে সুরবালার বিয়ে বেশ ধুমধাম করেই দিলেন। তারপর 1 বছরের মধ্যে ছোট মেয়ে পুরবালার বিয়েও অনুরূপ সমারোহ করেই দিলেন। 2টি জামাই তিনি দেখেছিলেন, একেবারে অনাথ দেখে। 2 জন জামাই শ্বশুর বাড়িতে থাকত, কিন্তু ভাগ্যের খেলা একদম বিপরীত। বিয়ের ঠিক 2 বছর ও 1 বছরের মাথায় 2টি মেয়েই বিধবা হলো। লোকজন আবার বলল অসুবিধে কিছু নেই, বুড়োর মৃত্যুর পর ওই মেয়ে 2টি তো ওই বিরাট সম্পত্তি পাবে। সে কথা 100 বার ঠিক, কারণ এই 2টি মেয়ে ছাড়া জগৎজ্যোতির ত্রিসংসারে কেউ নেই। কিন্তু একটা কিন্তুর ভূত এসে চাপল জগৎজ্যোতির মাথায়। বেশ ছিলেন তিনি, মেয়েদের বিয়ে দিয়েছিলেন অনেক বেশি বয়সে। 2টি মেয়ে নিয়ে ভারী শান্তির সংসার ছিল তার। ঠিক সময় চা পেতেন, খাবার পেতেন,
চান করতে যাবার তাগাদা পেতেন। এক কথায় কোনো গোলমাল ছিল না এই পরিবারে। কিন্তু জগতের মতো মানুষ গোলমাল ছাড়া বাঁচবেন কি করে? ফলে একটু খোঁজাখুঁজি করতেই গোলমালের সঙ্গে দেখা হয়ে গেল এবং দিন 15 যেতে না যেতেই সেই গোলমালটুকু তিনি নিমন্ত্রণ করে ডেকে আনলেন বাড়িতে, অর্থাৎ বিয়ে করলেন। সেও বড় মজার ঘটনা। নববধূ যখন স্বামীর পেছনে পেছনে বাড়িতে এলো, সুরো আর পুরো চেয়ে দেখল যে তাদের নতুন মায়ের বয়স 40-এর ওপরে। তিথি নক্ষত্র জানা নেই, তবে দিনটা ছিল রবিবার। বেলা 11টায় বাজার করতে গেছেন। কিছু কুড়িয়ে, কিছু কিনে, কিছু ঘাড় ভাঙা বাগদা নিয়ে বাড়ির দিকে যেতে গিয়ে তিনি অত্যন্ত ক্লান্তি অনুভব করলেন। পথের ধারে একটা ঢাকা বারান্দায় বসে তিনি খানিকটা জিরিয়ে নিচ্ছেন, এমন সময় পথের ওপাশে একতলার নিচের জানলা খুলে গেল। দেখা গেল একটি প্রৌঢ়ার মুখ। তিনি কিছুক্ষণ জগতের দিকে চেয়ে থেকে হঠাৎ হাতছানি দিয়ে ডাকলেন। ধড়াস করে উঠল জগৎজ্যোতির বুকের মধ্যে। তিনি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সেদিকে। আবার প্রৌঢ়া হাত তুলে ডাকলেন তাকে। এইবার জগৎজ্যোতির মুখ দিয়ে আর্তনাদের মতো বেরিয়ে এলো, আমাকে? প্রৌঢ়া নিঃশব্দ ভাষায় ঘাড় নেড়ে হ্যাঁ বললেন। জীবনে এমন বিপদে জগৎজ্যোতি আগে কখনো পড়েননি। এত বয়স হয়েছে তার, এর মধ্যে কোনো দিন ভগবানকে ডাকেননি তিনি। আজ ডাকলেন। হরিবোল হরিবোল বলতে বলতে সামনের বাড়ির মধ্যে গিয়ে ঢুকলেন তিনি। হরিবোল হরিবোল। ভিজে স্যাঁতস্যাঁতে উঠোনের পাশ দিয়ে চৌবাচ্চার গা ঘেঁষে আছাড় খাওয়া বাঁচিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। ভদ্রমহিলা একটা টুল এগিয়ে দিয়ে বললেন, বসো। ফ্যাঁস ফেঁসে কণ্ঠস্বর। অন্ধকার ঘরে শুনলে রীতিমতো ভয় পাবে মানুষ। কি? টুলে বসতে বসতে ইশারায় প্রশ্ন করলেন জগৎ। অনুভব করলেন ঘাম হচ্ছে কপালে আর বুকে। কেমন আছো? ভদ্রমহিলা হেসে জিজ্ঞাসা করলেন। সামনের দুটি দাঁত ভাঙা। ভালো, কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছি না আমাকে কেন, আমাকে কিভাবে, মানে আমাকে কি জন্যে? আমার পোড়া কপাল, তুমি কি এখন আমায় চিনতে পারোনি? না তো। আমি সুকুমারী গো, তোমার আদরের সুকো। শব্দটির সুকো হাজা কিছুই উপলব্ধি হল না জগতের। তিনি তার কোটরগত চক্ষু দুটি মেলে মরা মানুষের মতো চেয়ে রইলেন। চেহারা তো খারাপ হয়ে গেল কি করে? আবার কেঁপে উঠল জগতের বুকের মধ্যে। মনে হলো তার একটা চেহারা আছে যেটা জৈব নিয়মে ভালো বা খারাপ হতে পারে। কণ্ঠস্বরের এত আত্মীয়তা সত্ত্বেও তিনি টললেন না। নির্মম সুদখোরের মতন আবার ফিসফিস করে বললেন, কে? সুকো? মানে সুকো? আমি চিনতে পারছি না তো। আপনি বোধহয় কোন রকম ভুল করে থাকবেন। এইবার সুকুমারীর গলায় কান্না ছলছল করে উঠল। বললেন, ঠিক এই ভয়টাই করেছিলাম। জানি জগতে কিচ্ছু থাকে না, তাই বলে জগতের মনও থাকবে না এটা ভাবিনি। আজ তুমি বললে কে সুকো? সুকোকে চিনি না। বেশ কিছুক্ষণ ধরে তিনি কাঁদলেন। তারপর আঁচলের প্রান্ত তুলে নাকটা ঝাড়লেন। হঠাৎ কাশির বেগ আসাতে কেশে জানলা দিয়ে থুতু ফেলে সামনে বসে চেয়ে রইলেন জগতের দিকে। জগতের থলের মধ্যে ঘাড় ভাঙা চিংড়িগুলোর কথা মনে হলো। এরপর বাড়ি গেলে ওগুলোকে কড়া পেঁয়াজের রসে মেশালেও বোধ করি খাওয়া যাবে না। কি গো, মনে পড়লো কি? না, আশ্চর্য, কিছুতেই যেন মনে করতে পারছি না। আপনাকে? আপনাকে নয়, আপনাকে নয়, তোমাকে। আমি সুকুমারী গো, একটু মনে করে দেখো তো। মৃত্যুঞ্জয় সরকারের বাড়ি ছিল তোমার বাড়ির পাশে কিনা? আমাদের বাড়ির মধ্যে একটা বাতাবি লেবুর গাছ ছিল। নষ্টচন্দ্রের দিন। সুকো?
চিৎকার করে উঠলেন জগৎজ্যোতি। চিৎকারটা বেশ জোরেই হয়ে গিয়েছিল। সেই 40 প্রৌঢ়া কুৎসিত সুকুমারীর আনত মুখখানির দিকে চেয়ে সমস্ত কথা মনে পড়ে গেল জগৎজ্যোতির। বাল্যকালের মধুর স্মৃতি, বাতাবি নেবু চুরি করতে গাছে ওঠা, নষ্ট চন্দ্রের রাত। বন্ধুরা সব পালিয়ে গেল। সুকুমারীর বাবা লাঠি আর লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে আসছেন। এই সুকুমারী, ছোট্ট সুকো, তাকে বাঁচায় গোয়াল ঘরে লুকিয়ে রেখে। হ্যাঁ, প্রেম সেই দিনই এসেছিল। তারপরে দুজনেই যৌবনে উপনীত হয়ে লুকিয়ে লুকিয়ে দেখাশোনাও করেছে, বিয়েও করবে স্থির করেছিল দুজনে পালিয়ে গিয়ে। পালাবার 2 দিন আগে একদিন রাতে হঠাৎ সুকোর মা মারা গেলেন এবং তার কি এক খুলনার মামা পরদিন সুকুমারীকে নিয়ে খুলনা চলে গেল। যাবার আগে দেখাও হলো না। শুধু যাত্রার দিন ভোরবেলায় ঝগড়ু ঝাড়ুদারের ছোট্ট মেয়েটা তার হাতে একটা চিরকুট এনে দিল। তাতে লেখা ছিল, জগদ্দা, মামা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি যেদিনই ফিরি না কেন জানবে আমি অবিবাহিতই আছি। তোমার প্রতিজ্ঞাটুকুও এর হাতে লিখে দিও। জগৎও সেই মেয়েটার হাতেই জবাব দিয়েছিল, প্রাণের সুকু, হ্যাঁ, যখনই ফেরো না কেন জানবে আমিও অবিবাহিতই আছি। ধড়াস করে উঠল জগতের বুকের মধ্যে। চেয়ে দেখল সুকুমারী ওর দিকে চেয়ে আছে। চোখে সেই প্রশ্ন, প্রতিজ্ঞা মতো এখনো অবিবাহিতই আছো তো? পেটের মধ্যে, বুকের মধ্যে আর মাথার মধ্যে কি যেন একটা ঘুরপাক খাচ্ছে জগতের। মাথা ভাঙা চিংড়ি হাতে ধরাই রইল। ভ্যাঁ করে কেঁদে ফেললেন 65 বছরের বৃদ্ধ জগৎজ্যোতি। কথা বললেন 7টা সুরে মিশিয়ে। হাউ হাউ করে যা বললেন তার মর্মার্থ এই যে, আমি কথা রাখতে পারিনি, বাবা ধরে বেঁধে, তবে এখন আর নেই, এখন আবার অবিবাহিত। তুমি? আজও কুমারী। স্থির অকম্পিত কণ্ঠে জবাব দিল সুকুমারী, জগতের চোখে চোখ রেখে। সমারোহ কিছু হলো না, কিন্তু বিয়ে হলো। পাড়ার লোক প্রথমটা হতবাক হয়ে গিয়েছিল, পরে সামলে নিয়ে বলল, বিলেতে এরকম হয় শুনেছি, দেখো এখানেও শুরু হয়ে গেল। সুরো আর পুরো নতুন মাকে প্রণাম করতে যখন ওদের শোবার ঘরে গেল, তখন নববধূ সুকুমারী বললেন, এরা কে? তোমার 2 মেয়ে, সুরো আর পুরো। এখনো পার করতে পারোনি? পার করেছিলাম, কিন্তু কিছুদিন পরে জামাই দুটি ওপারে চলে গেল আর মেয়ে দুটো এপারে রয়ে গেল। সুকুমারী ঠাট্টা বুঝতেন না একদম। স্বামীর দিকে চেয়ে জোর কণ্ঠে বললেন, ভালো। পরে 2 কন্যার দিকে চাইলেন। পাথরের মতো শক্ত মুখ। বললেন, এসব গায়ে পড়া আত্মীয়তা আমি পছন্দ করি না। দরকার হলে আমি ডেকে কথা বলবো, তোমাদের কুটুমিতা করার দরকার হবে না। পুরোবালা একটু রাশভারী মেয়ে, সোজা সুকুমারীর চোখের দিকে চেয়ে বলল, কিছুই দরকার হতো না যদি আপনি এই জীবনের বিকেল বেলায় যেচে বাবার সঙ্গে কুটুম্বিতা না করতেন। যাই হোক, আয় দিদি। সুকুমারী চুপ করে মেয়ে দুটির যাবার পথের দিকে চেয়ে রইলেন। অতএব মা আর মেয়েদের মিলন হল না। কিন্তু জগতের এক পক্ষে আশ্বাসের কথা হলো এই যে, কোনোদিন তিনি স্ত্রীর মুখে মেয়েদের সম্বন্ধে কোনো অভিযোগ শুনলেন না। অভিযোগ তো দূরের কথা, সুকুমারী পারতপক্ষে সুরপুরোর উল্লেখ পর্যন্ত করতেন না। টাকা পয়সা অনেক করেছিলেন জগৎজ্যোতি। মার্চেন্ট অফিসে চাকরি করে রিটায়ার করবার সময় তিনি বেশ একটা মোটাসোটা টাকা পান। টালায় পৈতৃক বাড়িটা বিক্রি করেও
প্রচুর টাকা পান, তার থেকে সামান্য কিছু খরচ করে বর্তমান বাড়িটা কেনেন। সুদি কারবারটা ছিল গোড়া থেকেই, সেইটাই পরে ফুলে ফেঁপে ওঠে। জগতের ক্যাশ টাকা নিয়ে নানা রকম জনশ্রুতি আছে। কেউ বলে 2 লাখ, কেউ বলে 10 লাখ। তবে 10 লাখ না হলেও ক্যাশ টাকা, কোম্পানির কাগজ ইত্যাদি যা আছে তা যথেষ্ট। বিয়ের পর দেখা গেল জগৎজ্যোতি বাল্যবান্ধবীর প্রতিশ্রুতি রাখতে গিয়ে যেসব স্বপ্ন দেখেছিলেন তার একটাও মিলছে না। 40-এর ওপর বয়স বেশি হওয়াতে সুকুমারীর মনটা কাঠ হয়ে গিয়েছিল। ফলে জগতের মনের মধ্যে 24 ঘন্টাই একটা অশান্তি থেকে গেল। সর্বদাই কেমন যেন অন্য মনস্ক থাকতেন জগৎ। একদিন কোথায় যেতে গিয়ে ট্রাম থেকে তো পড়েই গেলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন 10 দিন পরে এবং নিজের অ্যাটর্নি এবং বন্ধু বিশ্বমোহন বিশ্বাসকে একটা উইল করতে বললেন। কি কি শর্ত থাকবে সব বিশ্বমোহনকে বলে দিলেন তিনি। তার আরেক বন্ধু ছিলেন ডাক্তার ধীরেন তালুকদার। ধীরেন তালুকদার মারা যাবার পর তার ছেলে মনতোষ তালুকদার এখন জগতের ফ্যামিলি ফিজিশিয়ান। মনতোষের বয়স বছর 32। মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন কলকাতাতেই প্র্যাকটিস করে। গোপন বাসনা আছে বিলেত থেকে উপাধি নিয়ে আসার। সে অ্যাক্সিডেন্টের পর থেকে নিয়মিত রূপে জগৎকে দেখছিল এবং জগৎ বাড়ি আসার পরে একদিন সুকুমারীকে বলেছিল, কাকাবাবুর হাতটা খুব উইক, যে কোনো দিন বিপদ আসতে পারে। কিন্তু রেখাহীন মুখে সুকুমারী জবাব দিলেন, আমি জানি মনতোষ। এরপর জগৎজ্যোতি আর 7 দিন বেঁচে ছিলেন। শ্রাদ্ধ শান্তি চুকে গেলে অ্যাটর্নি বিশ্বমোহন জানালেন, জগৎবাবুর উইল অনুযায়ী স্ত্রী সুকুমারী সমস্ত সম্পত্তি পেলেন। 2টি বিধবা মেয়ে সুরবালা আর পুরবালা আপাতত মাসিক 25 টাকা করে মাসে হাত খরচ পাবেন আর খাওয়া পড়া পাবেন। তবে সুকুমারীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি পাবে 2 বোন। তখন যদি কোনো মেয়ে আবার বিয়ে করে তাহলেও সে এই উইল অনুসারে সম্পত্তির অর্ধেক পাবে। হিসেব করে দেখা গেল জগৎ অনেক সম্পত্তি রেখে গেছেন। কলকাতায় 4খানা বাড়ি, একটা বস্তি এবং নগদ প্রায় 3.5 লক্ষ টাকা। বাড়িটা 2 মহল। সামনের মহলে 2খানা ঘর, একখানা নিচে একখানা উপরে। সেই 2খানা অধিকার করলেন সুকুমারী। তারপর উঠোন, উঠোনের পরে একতলায় 3খানি ঘর। সেই 3খানিতে রইল সুরবালা আর পুরবালা। তৃতীয়টিতে নবনিযুক্ত বাচ্চা চাকর পাঁচু। সেদিন সকালে রান্না হয়ে গেছে। 2 বোন বসে লুডো খেলছিল। হঠাৎ সেই বাচ্চা চাকর পাঁচু এসে সুরকে বলল, বড়দিদি, তোমাদের দুজনকে ওপরে ডাকছে। কে? ডাক্তারবাবু আর সেই বুড়ো উকিল, সেও বসে আছে ঘরে। মা কোথায়? মা শুয়ে আছে। 2 বোন মুখ চাওয়াচাওয়ি করল। কি ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ সকালবেলায় এ ডাক কেন? মার বোধ হয় শরীর খারাপ হয়েছে, বলল পুরবালা। শরীর খারাপ হলে তো ডাক্তার আসবে, অ্যাটর্নি আসবে কেন? চল না গিয়েই দেখা যাক। দুজনে রওনা হলো সুকুমারীর ঘরের দিকে। বোঝা গেল ভয় পেয়েছে ওরা। বাবারই কথা, ভয় না পাবার মতো মন তৈরি এখনো হয়নি ওদের। তাছাড়া জীবনে এতই বঞ্চিত হয়েছে ওরা। প্রথম কৃপণ বাপের অধীনে থেকে, দ্বিতীয় স্বামীর মৃত্যুতে, তৃতীয় হাড় চামড়া সর্বস্ব, পাথুরে মুখ ওই সুকুমারীর দৌলতে। ওপরে এলো ওরা। 2টো চেয়ারে বসে আছেন বিশ্বমোহন আর ডাক্তার মনতোষ তালুকদার। সুকুমারী শুয়ে আছেন বিছানায়। থমথম করছে ঘরের আবহাওয়া। শুকনো মুখে সুরো আর পুরো 2টো মোড়ায় বসে পড়ল। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বিশ্বমোহন বললেন, মিসেস জোয়ারদারকে খাবারের সঙ্গে কে বিষ দিয়েছিল তোমরা বলতে পারো? বিষ? 2 বোন অস্ফুট চিৎকার করে উঠল। ডাক্তার তালুকদার বললেন, অতটা অবাক হলে তো চলবে না।
মিসেস জোয়ারদারের শরীরে বিষক্রিয়ার লক্ষণ ফুটে উঠেছিল। ঠিক সময় খবর দেওয়াতে কোনো রকমে বেঁচে গেলেন, কিন্তু বিষটা দিয়েছিল কে? কি করে বলবো? না, কিন্তু বলতে তো হবে। ওর খাবার যা আসে, তোমরা দুই বোনের একজন তো রান্না করে পাঠাও নাকি? পাঠাই, বলল পুরো। না, তাহলে এই বিষ তোমাদের একজন দিয়েছে। কি বলছেন আপনি? মাকে বিষ খাইয়ে মেরে ফেলে আমাদের লাভ? লাভ? লাভ তো তোমাদেরই মা। ওর মৃত্যু হলে এই সম্পত্তির মালিক হবে তোমরা। তোমার বাবার উইল অনুসারে মায়ের মৃত্যু না হওয়া পর্যন্ত তো কিছু পাচ্ছ না। নাই বা পেলাম, আমাদের অভাব তো কিছু নেই। হঠাৎ ডাক্তার বললেন, এমনিতে স্বীকার না করলে আমি কিন্তু পুলিশে খবর দেব। তাই দিন। চিৎকার করে উঠল পুরবালা। পুলিশ যদি আসে, পুলিশই আসুক, আপনারা তাহলে এমন ভাবে বিরক্ত করছেন কেন আমাদের? বিরক্ত করছে এই জন্য যে যদি তোমরা স্বীকার করতে তাহলে হ্যাঙ্গামা অনেক চুকে যেত। না, হ্যাঙ্গামা চুকিয়ে দরকার নেই। আপনি পুলিশ ডাকুন। পুলিশ যদি মনে করে আমরা মাকে বিষ দিয়েছি, তাহলে যেন ফাঁসি দেয় আমাদের দুজনকে। আপনারা আর বসে বসে দগ্ধাবেন না। ভারী দুঃখের কথা মা, ভারী দুঃখের কথা। সম্পত্তি আজ না হয় কাল তোমরা পাবেই, তার জন্য শুধু শুধু এইসব। আমরা যাই এবার। উঠে দাঁড়ালো পুরবালা। পুলিশ এলে ডেকে পাঠাবেন। আয় দিদি। খুব লেগেছিল পুরবালার। জীবনের অত ঘোর প্যাচ তার জানা নেই। বিশেষ করে সেই মানুষটার কাছ থেকে অভিযোগ এলো যাকে সে ভালোবাসে। আজ নয়, ছেলেবেলা থেকে। ওই ডাক্তার মনতোষ তার খেলার সাথী। তার মুখ থেকে এমন রূঢ় কথা শুনবার জন্য সে কিন্তু মোটেও প্রস্তুত ছিল না। সুরো তখনও বসে আছে দেখে পুরো বলল, আয় দিদি, এখানে বসে বসেই মিথ্যে কথা শোনার কোনো মানে হয় না। ডাক্তারবাবু পুলিশে খবর দিন, তারপরে আসা যাবে। এই বলে সুরবালার হাত ধরে নেমে যাবার জন্য পা বাড়াতেই ঘরের এক কোণ থেকে একটা মিষ্টি আওয়াজ ভেসে এলো, একটু দাঁড়ান। চমকে দুই বোন ফিরে দাঁড়ালো। এতক্ষণ দেখতেই পাইনি। ঘরের কোণে খাটের ওপাশে মেঝের উপর বসে পড়ে এতক্ষণ যেন কি খুঁজছিলেন তিনি। এইবার উঠে দাঁড়িয়ে ডেকেছেন ওদের। অপূর্ব সুন্দর যুবক, বলিষ্ঠ গঠন, মুখে একটা শিশুর সারল্য। বয়স হবে বছর 30-এর মধ্যে। তুমি কিছু জিজ্ঞেস করবে বিরোচন? হ্যাঁ কাকাবাবু। তোমার পরিচয় দিয়ে ওদের তাহলে। ইনি হচ্ছেন ব্যারিস্টার বিরোচন মজুমদার, বড় লোকের ছেলে, বিলেতে গিয়ে ব্যারিস্টারি পাস করে এসছেন। তাছাড়া আরও একটা বিশেষ গুণ আছে, শখের গোয়েন্দাগিরি খুব ভালো করেন। তারই জন্যে ব্যারিস্টারি পাশ করবার পরেও বিরোচন 2 বছর স্কটল্যান্ড ইয়ার্ডে ট্রেনিং নিয়েছিল। আপনার সঙ্গে পরিচয় হলো কি করে? বলল ডাক্তার মনতোষ। ওর বাবা আমার বাল্যবন্ধু। ওর বোনের পাকা দেখা কালকে। আমাকে নেমন্তন্ন করতে এসে যখন শুনলো এই ঘটনার কথা, তখন নিজেই বলল, কাকাবাবু আমি সঙ্গে থাকলে অসুবিধা হবে? তাছাড়া জানো ডাক্তার, বিরোচন এর মধ্যে খুব নাম করে ফেলেছেন। সেদিন ডেপুটি কমিশনার আমাকে বলছিলেন যে বিরোচন সাহায্য না করলে স্টিভেনসন হত্যার কোনো কিনারাই হতো না। আর দলটা ছিল ইন্টারন্যাশনাল গ্যাং। আচ্ছা বিরোচনবাবু, আগে এই ব্যাপারটা আপনার কিরকম মনে হচ্ছে বলুন তো? মেয়ে দুটি তো অস্বীকার করছে। তাই তো শুনলাম। সুরো আর পুরো চুপ করে চেয়ে আছে বিরোচনের মুখের দিকে। অমন সুন্দর মুখখানায় কোনো রেখা পড়ে না। একটু ভেবে দেখা যাক না। সুকুমারী এতক্ষণ বাদে চোখ মেলে চাইলেন, বললেন, ডাক্তার ভারী দুর্বল লাগছে আমার। তা একটু লাগবে, মিক্সচারটা একদা খান না। এই বলে ডাক্তার নিজেই এক দাগ ঢেলে সুকুমারীকে খাইয়ে দিলেন। ঘরের চারদিকটা আরেকবার ভালো করে দেখে নিয়ে বিরোচন বলল, মিসেস জোয়ারদার, আপনাকে আমি 2-একটা কথা বলি। আপনাদের রান্না কি এক জায়গাতেই হয়? হ্যাঁ। আজ থেকে আপনি সব আলাদা করে নিন, কেমন? বেশ। হ্যাঁ, আপনি আপনার রান্নাটাও নিজে করে নেবেন আর খাবার জলটাও নিজে তুলে নেবেন, কেমন? ভালো, তাই হবে। দোকান থেকে মিষ্টি টিষ্টি আনেন কি মাঝে মাঝে? হ্যাঁ,
খেতে ইচ্ছে হলে পাঁচুকে দিয়ে। না, কাউকে দিয়ে নয়, খেতে খুব ইচ্ছে করলে বরং বাড়ি থেকে দুপা বেরিয়ে গিয়ে নিজে কিনে আনবেন। এই পর্যন্ত বলে সুরো আর পুরোর দিকে চেয়ে বিরোচন প্রশ্ন করল, তবু আপনারা বলছেন এই বিষ দেওয়া সম্বন্ধে কিচ্ছু জানেন না? আগে না, রান্না বেশিরভাগ দিনই আমি করি, এক আধ দিন না পারলে পুরো করে। তাছাড়া মাকে বিষ খাইয়ে মেরে ফেলবো এই কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। বলতে বলতে কেঁদে ফেলল সুরো। আমিও তো সহজে মরবো না। আমার বাবা মারা গেছেন 82 বছরে, মা গেছেন 78-এ, ঠাকুমা 91 বছরে, আর আমার দাদামশাই 97-এ। আমি এত অল্প বয়সে মরে যাব? ভুলেও ভেবো না, বরং তোমরাই আমার আগে যাবে, বুঝেছ? ডাক্তার হেসে উঠল, বলল, যাকে যাকে, আপনি বেশি কথা বলবেন না, হাতটা উইক আপনার, প্লিজ বুঝুন এটা। চলুন এবার তাহলে যাওয়া যাক। সবাই উঠে পড়লেন। বিশ্বমোহন দরজার কাছে গিয়ে ফিরে বললেন, সুরপুরো, তোমরা অস্বীকার করছো, কিন্তু মিসেস জোয়ারদারের শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। কাজী বিষ যে দেয়া হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ যাত্রা ডাক্তারের তৎপরতায় উনি বেঁচে গেছেন, কিন্তু তোমাদের আমি আবার সাবধান করে দিয়ে যাচ্ছি, আর কখনো ভুলেও এ কাজ করো না। একটা মানুষকে মেরে ফেললেই কি তার সম্পত্তি পাওয়া যায়? বিশেষ করে সেই মৃত্যুতে যদি কোনো রকম খুনের গন্ধ থাকে। নিঃশব্দে বসে বসে কাঁদছিল দুই বোন। সবাই বেরিয়ে যেতেই সুরো উঠে দাঁড়িয়ে বলল, তোমার চাল ডাল তরি তরকারি কি এ ঘরেই পাঠিয়ে দেবো মা? থাক, আর অত যত্ন করতে হবে না, এখন চলে যাও এ ঘর থেকে। 3-4 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন সুকুমারী। খাওয়া দাওয়া সম্পর্কেও তিনি অতিমাত্রায় সতর্ক হয়ে উঠলেন। নিজে বাজার যেতেন, তরি তরকারি, চাল ডাল, তেল নুন সব নিজের হাতে কিনতেন। বাড়ি ফিরে কয়লা ভাঙতেন নিজে, উনুন ধরাতেন, রান্না করে খেয়ে বাসনগুলি পর্যন্ত নিজেই মেজে রাখতেন। পুরোবালা একদিন ডেকে বলল, মা, কয়লা ভাঙা, উনুন ধরানো আর বাসন মাজার মধ্যে তো কেউ বিষ মিশিয়ে দিতে পারে না? ওগুলো না হয় আমরাই করে দেব, তুমি বুড়ো মানুষ। না, চেঁচিয়ে উঠলেন সুকুমারী। 44 বছরে কেউ বুড়ো হয় না, আমরা দীর্ঘজীবীর বংশ, বুঝেছ? অত সহজে আমাদেরকে বুড়ো হয়নি, মরেওনি। যাও যাও, নিজের কাজে যাও, আর আত্মীয়তা করে কাজ নেই। আমায় বিষ খাইয়ে মারবে? কই, একবার খাওয়াও, বিষ খাওয়াও দেখি। সত্যি কথা বলতে বিষকে সুকুমারীর ভীষণ ভয়। যে কষ্ট সেদিন তিনি পেয়েছেন তা বলবার নয়। সমস্ত শরীরের মধ্যে কিরকম যেন আগুনের মতো জ্বলতে থাকে, গা বমি বমি করতে থাকে, মাথাটা মনে হয় যন্ত্রণায় ছিঁড়ে পড়ে যাবে, আর খালি ঘুম আসে। ওদিকে ঘুমোতেও ভয় করে, মনে হয় যদি এ ঘুম না ভাঙে আর। কিন্তু এত সাবধানতা সত্ত্বেও আবার একদিন বিষক্রিয়ার লক্ষণ দেখা গেল। ছুটে এলেন ডাক্তার মনতোষ, বিশ্বমোহন অ্যাটর্নি এবং বিরোচনও টেলিফোনে খবর পেয়ে চলে এলো তৎক্ষণাৎ। আবার শুরু হলো জমে মানুষে টানাটানি। ডাক্তার যথাসম্ভব দ্রুত গতিতে চিকিৎসা শুরু করে দিলেন। ঘণ্টাখানেক পরে একটু একটু করে আরোগ্যের পথে এগোতে লাগলেন সুকুমারী। এক ফাঁকে বিশ্বমোহন বিরোচনকে নিয়ে বাড়ির মধ্যে গিয়ে মেয়ে দুটির সঙ্গে দেখা করে এলেন। খবর শুনে তারা হতবাক হয়ে চুপচাপ বসে রইল। বিশ্বমোহন চাপা গলায় বললেন, নিশ্চয়ই কিছু একটা হচ্ছে সুরবালা। কি হচ্ছে? কিছু একটা হচ্ছে। হয় উনি যখন বাজারে যান অথবা বাইরে বেরোন, সেই সময় তোমাদের দু বোনের একজন গিয়ে ওর রাখা খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়ে আসো, কিংবার পরে কোনো কথাই এলো না বিশ্বমোহনের মুখে। চুপ করে বিরোচনের দিকে চেয়ে রইলেন।
সে বাড়ির উঠোনের মধ্যে ঘুরে ঘুরে কি যেন দেখছিল। একটু পরে ফিরে এসে বলল, কাকাবাবু, চাল ডাল তরি তরকারির মধ্যে বিষ মিশিয়ে দিলে সিদ্ধ হবার পর তার রং এমন বদলে যাবে, সেটা যিনি খাবেন তার চোখে না পড়েই পারে না। তাছাড়া অন্যরকম গন্ধও তো বেরোবে তার থেকে। এই বলে পুরবালার দিকে চেয়ে প্রশ্ন করল, বাইরে বেরোবার সময় উনি ঘরে তালা দিয়ে যান না? হ্যাঁ, প্রকাণ্ড একটা বিলিতি তালা লাগিয়ে মা বেরিয়ে যান। আর এই জলের পাইপ? কি জলের পাইপ? বলছি, জলের পাইপ কি এই একটাই? এই পাইপই তো উপরে গেছে। হ্যাঁ, সুরবালা উত্তর দিল। তবে উপরের পাইপে জল ওঠে না বলে মা নিচে থেকে জল ভরে নিয়ে যান। ও, চাকরটা বোধহয় ওপরে কলসিটা দিয়ে আসে, তাই না? না না, মা নিজে দাঁড়িয়ে থাকেন, জল ভরা হলে কলসি নিয়ে ওপরে চলে যান। আমরা কতদিন বলেছি, কিন্তু উনি তাতে রেগে ওঠেন। বিরোচন চুপ করে চেয়ে রইল। তারপর বলল, চাকরটাকে একটু ডাকুন দেখিনি। একটু পরেই পাঁচু এসে দাঁড়ালো। কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বিরোচন প্রশ্ন করল, কি নাম তোমার? আগে পাঁচু মাইতি, ভালো নাম পঞ্চানন মাইতি। বাড়ি কোথায়? মেদিনীপুর। মেদিনীপুরে কোথায়? আগে আলুকরণবার গ্রামে, পাঁশকুড়া থেকে নেমে একটু যেতে হয় আর কি। কতদিন চাকরি করছো এখানে? কর্তা মারা যাওয়ার পরদিন থেকে। বুড়িমার কি কাজকর্ম করো তুমি? আগে কিছুই না, উনি তো কিছুই করতে দেন না, আমি করতে গেলে ধমকে তাড়িয়ে দেয়। বুড়িমা যখন ঘরে ছিলেন না, সেই সময় ঘরে ঢুকে ওর জলের কলসিতে কোনো গুঁড়ো ঢেলে দিয়ে এসেছিস না? কিছুক্ষণ বিরোচনের দিকে চেয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো পাঁচু। দা কি বলছেন আপনি? আমি গরিব মানুষ, আমি এরকম কেন করবো? তার দিকে বোকার মতো চেয়ে রইল দুই বোন। চলুন কাকাবাবু, ওপরে যাই আমরা। চলো বাবা, এ বড় আশ্চর্য ঘটনা। ভৌতিক ব্যাপার নাকি? বিরোচন অন্য কথা ভাবছিল, তাই বেশি কিছু না বলে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। অনেকটা সামলে উঠেছেন সুকুমারী। নিঃশ্বাস প্রশ্বাস প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। ডাক্তার চাপা গলায় প্রশ্ন করল, কিছু সুবিধে হলো? পেলেন কিছু? না, খুবই আশ্চর্য ঘটনা। বিষ যেখান থেকে আসতে পারে সে সব জায়গা বেশ ভালো করে দেখে এলাম। মনে তো হয় না যে মেয়ে দুটি বিষ দিচ্ছে। অথচ আপনি দয়া করে একটা কাজ করবেন ডাক্তারবাবু। বলুন। মিসেস জোয়ারদার সুস্থ হলে ওকে বলবেন কাল পরশুর মধ্যে উনি যেন রাজমিস্ত্রি ডেকে ঘরটাকে পার্টিশন করে নেন। অর্থাৎ ওর থাকার জায়গাটুকু বাড়ি থেকে আলাদা হয়ে যাবে। জলের কলটা সম্পূর্ণ একটা আলাদা লাইনে করে নিতে বলবেন। একটা স্টোভ কি কুকার কিনে নিতে বলবেন। চাল ডাল তরকারি যা কিছু সব যেন উনি পটাশ পারম্যাঙ্গানেটে জল দিয়ে ধুয়ে নেন। বলবো, নিশ্চয়ই বলবো। আমি আরো একটু ভাবি। এই বলে বাড়ি থেকে যাবার সময় বিরোচন আবার পুরোর সঙ্গে দেখা করল। আপনারা তো ওপরে যান না? না। আপনার মার সঙ্গে পাড়া প্রতিবেশীরা কেউ দেখা করতে আসেন কিনা বলতে পারবেন? না, কেউ আসেন না। ঠিক জানেন? ঠিক জানি। মা যতক্ষণ ঘরে থাকেন দরজা বন্ধ করে থাকেন, যখন বেরোন একলা, ফিরেও আসেন একলা। ও আচ্ছা, আমি যদি আপনাদের দু বোনকে দু একটা ব্যক্তিগত কথা জিজ্ঞেস করি রাগ করবেন কি? না না, রাগ করবো কেন? বলুন, কি বলবেন? আপনারা দুজনেই বিধবা না? আগে হ্যাঁ। অল্প বয়স, আপনাদের সামনে অনেকখানি ভবিষ্যৎ। মাঝে মাঝে কিছু ভাবেন না যে কি করে কাটবে এই দিনগুলো? ভাবি বই কি, তাই তো ভেবেছিলাম পুরোর আবার বিয়ে দেব, কিন্তু মাকে নিয়ে যা গোলমাল শুরু হলো, আর বোধহয় সে কথা ভাবাও যাবে না। কাজেই কপালে যা আছে হবে। বাবা আপনাদের এই সম্পত্তি কিভাবে ভাগ করেছেন? আমরা মাসে মাসে দুজন খাওয়া পড়া ছাড়া নগদ 25 টাকা করে পাবো। মা যেদিন থাকবেন না সেদিন এই সম্পত্তি, বাড়ি ঘর, টাকা কড়ি আমরা পাবো। আরো কিছুক্ষণ চুপ করে ওদের দিকে চেয়ে রইল বিরোচন। তারপর হঠাৎ এক সময় যেন ঘুম থেকে জেগে উঠে বলল, আচ্ছা চলি, নমস্কার। সুকুমারী সেরে উঠে বিরোচনের কথা মতো সবকিছু করলেন। পাঁচিল দিয়ে ওপর নিচ ঘিরে দেওয়া হলো, জলের আলাদা পাইপ হলো, এমন ভাবে দুটো মহল বিচ্ছিন্ন করা হলো যাতে মা মেয়ের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়।
সুকুমারী খুব ভোরে ওঠেন, বিছানায় বসে স্বামীর দেওয়া গুরুমন্ত্র কিছু জপ করেন, তারপর ছাদের কোণে ঘেরা জায়গাটুকুতে বসে মাথা ধোয়া অথবা চান করাটা সেরে নেন। ইদানিং প্রত্যেক দিনই বিকেলের দিকে শরীরটা একটু খারাপ হচ্ছে। বিকেলের দিকে মনোতোষ আসে, নানান রকমের ওষুধপত্র দিয়ে যায়, রোজই আসে সে। আর একজন আজকাল প্রায় প্রত্যেক দিনই আসে, সে হচ্ছে বিরোচন। সে সুকুমারীর কাছেও বসে, তারপর নেমে গিয়ে দুই বোনের সঙ্গে গল্প টল্প করে চা জল খাবার খেয়ে বাড়ি চলে যায়। আবার কোনো কোনো দিন দেখা যায় বাড়ির মধ্যে না ঢুকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে এবং চুপ করে চেয়ে আছে বাড়িটার দিকে। একাধ দিন মনোতোষের সঙ্গে দেখা হয়, রোগীর স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। মনোতোষ সুকুমারীর চিকিৎসা নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছে। একদিন বলল, বিরোচনবাবু, যা শিখেছি এবার ভুলে যাব। আপনি বিশ্বাস করুন, এই বিকেলে শরীর খারাপ হওয়া নিয়ে আমি ডাক্তারি শাস্ত্র তছনছ করে ফেলেছি, এক্স রে করেছি, এছাড়া স্পুটাম থেকে শুরু করে যাবতীয় পরীক্ষা শেষ করেছি। কি মনে হচ্ছে? মিস্টেরিয়াস বিষক্রিয়া কিন্তু চলছেই বলে আমার মনে হয়। আজ তো ওর খাওয়া দাওয়া সব বন্ধ করে ফিক্সড ডায়েট করে দিয়ে এলাম। বাজারে তেল নুন ঘি এসব কিচ্ছু খাওয়া যাবে না, শুধু ফলটল খেয়ে কয়েকটা দিন কাটাতে বলেছি। দেখি, মনে হয় এবার চেকড হবে। মেয়ে দুটি সম্বন্ধে তাহলে কেমন করে সন্দেহ করি বলুন তো? তাদের ধমক দিয়েছি, পুলিশের ভয় দেখিয়েছি, বলে তারা মাকে দেখতে আর আসে না। আর পাঁচু, সেও এক, আর আসে না। তাহলে আচ্ছা, এটা বিষক্রিয়া না হয়ে ধরুন কোনো রকম পয়জনিং কিংবা কোনো রকম কেমিক্যাল রিয়াকশন কিংবা... হ্যাঁ, কিন্তু সোর্সটা কোথায়? তেল নুন ঘি ডালদা সব ঠিক ওই একই কারণে বন্ধ করে দিলাম। দেখুন কি হয় এবার। কি বলবো, আমি না খুব হেল্পলেস ফিল করছি, মানে কিছুতেই ভেবে পাচ্ছি না কি করব। ন্যাচারালি। আচ্ছা ডাক্তারবাবু, আমাকে কেউ বিষ দিচ্ছে এই ভয় কিংবা ভাবনা থেকে কি সিমটম গ্রো করতে পারে? তা পারে, বিশেষ বিশেষ কতগুলি রোগ এই নার্ভাসনেস থেকে আসতে পারে। কিন্তু বিষের ক্রিয়া হয় কি জানেন, ও এই যে একটু একটু করে জ্বর, কখনো কখনো গা বমি বমি, দুর্বলতা, হঠাৎ একদিন এটা বেড়ে গিয়ে বিষের সমস্ত ক্রিয়া ফুটে ওঠে, অজ্ঞান হয়ে যান। তখনই শুরু হয় লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন। আর পারা যাচ্ছে না মশাই, আমি না মানে হাল ছেড়ে দিয়েছি, বড্ড টায়ার্ড ফিল করছি। জগৎ সংসার যেমন চলছে ঠিক তেমনই চলতে লাগলো। মাঝখান থেকে বিরোচনের ঘুম চলে গেল। সে অফিসে যায়, কাজ করে, বাড়ি ফিরে কোনোদিন ক্লাবে যায়, কোনোদিন সুকুমারীর কাছে যায়, আবার বাড়ি ফিরে চুপ করে নিজের শোবার ঘরে বসে বসে কি যেন ভাবে। পালে বাঘ পড়ল, কিছুতেই কিছু হলো না। আবার একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সুকুমারী। মনোতোষ এবং আরো দুজন বড় ডাক্তার 4-5 ঘন্টা পরিশ্রম করেও কোনো ফল হলো না। সুকুমারী মারা গেলেন। বাঁচবার জন্য এত পিপাসা ছিল তাঁর, মরে যাব এই ভয়ের ছাপটুকু মৃত্যুর পরেও যেন তার মুখে লেগে রইল। বিষক্রিয়ায় মৃত্যু, অতএব পুলিশে খবর দিতেই হলো। পুলিশ এলো, মৃতদেহ গেল মর্গে। পোস্টমর্টম রিপোর্টে পেটের মধ্যে বিষের খবর পাওয়া গেল। ফলে শ্মশান থেকেই 2 বোন থানায় গেল, আর থানা থেকে জেল হাজতে। পুলিশ যখন শ্মশানে এলো 2 বোনকে গ্রেপ্তার করতে, তখন সেখানে অনেকেই উপস্থিত ছিল। সুরো আর পুরো চেয়ে দেখল, কাঠের মতো পাথরের মতো মুখ সকলের। বিশ্বমোহন মুখ ঘুরিয়ে নিলেন, মনোতোষ দেখেও দেখল না। দূরে দাঁড়িয়েছিল বিরোচন। 2 বোন এগিয়ে গেল তাঁর কাছে। সুরো তো কেঁদেই ফেলল, বলল, আমাদের পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। মোহন কাকা, ডাক্তার ভাই কেউ বিশ্বাস করেননি আমাদের কথা। আমরা বোঝাতে পারিনি তাদের যে মানুষের সঙ্গে যোগাযোগ না থাকলে, দেখা সাক্ষাৎ না থাকলে তাকে বিষ খাওয়ানো যায় না।
কিন্তু আপনার মুখের দিকে চেয়ে আমাদের মনে হয়েছে আমাদের বিষ দেওয়া আপনি বিশ্বাস করেননি। মায়ের এই 3 মাস অসুখের মধ্যে শুধু মানুষের মতো ব্যবহার আপনার কাছেই পেয়েছি। আপনার ছোট বোন হয়তো আমাদের একজনেরই বয়সী, তাই আপনাকে দাদার মতন অনুরোধ করে যাচ্ছি, আমাদের রক্ষা করার চেষ্টা করবেন। পুরো কাঁদছিল, অস্ফুট স্বরে বলল, আমরা কোনো দোষ করিনি, মাই আমাদের ঘৃণা করতেন। আমরা কিন্তু তাকে ভালোবাসতেই চেয়েছিলাম, কিন্তু তিনি আমাদের কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিতেন। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, যদি পারেন তবে আমাদের কলঙ্ক মোচন করবেন। আরে কিছু ভয় নেই, কোর্টে মামলা উঠলে আমি তো তোমাদের ব্যারিস্টার, ভয় কি? নিশ্চিন্ত হয়ে 2 বোন হাজতে চলে গেল। কাগজপত্রে এই নিয়ে খুব হইচই হলো কয়েকদিন, তারপর চুপচাপ। প্রত্যক্ষ প্রমাণ কিছু পেল না পুলিশ, তবু অনুমানের উপর নির্ভর করে ক্রমাগত কোর্ট থেকে তারিখ নিতে লাগলো। এভাবে 1.5 মাস কেটে গেল। সবাই ভুলে যেতে বসল, শুধু একজন ভুলল না, সে বিরোচন। ভাবতে ভাবতে পাগলের মতো অবস্থা হয়ে গেল তার। দিন রাত সে বাড়ির বাইরে থাকে, অনেক রাতে বাড়ি ফেরে, সারা রাত ঘরে পাইচারি করে। বাড়ি শুদ্ধ লোক তটস্থ হয়ে উঠল। ওজন কমে গেল বিরোচনের, চেহারা খারাপ হয়ে গেল। সারাটা দিন বিড়বিড় করে বকে। প্রমাণ না পেলেও পুলিশ প্রাণে ধরে সুরো, পুরো আর পাঁচুকে মুক্তি দিতে পারছে না। গভীর রাত, সন্ধে থেকে জ্বর হয়েছে বিরোচনের, মাথার যন্ত্রণা হচ্ছে। মনে হলো জ্বরটা বেড়েছে। কত জ্বর! হঠাৎ মাথার মধ্যে কি যেন একটা বেজে উঠল। 2 কান ভরে স্টিমারের বাঁশি বাজতে লাগলো। নিজের মনে চিৎকার করে বলল বিরোচন, তুমি একটা গাধা, তুমি একটা উল্লুক, তুমি একটা জাতা। ব্যারিস্টারি পাস করেছো, পোস্তায় গিয়ে দোকান খোলো, বাজারে গিয়ে মাছ বিক্রি করে যাও। ইডিয়েট কোথাকার। মনের উত্তেজনায় কল ঘরে ঢুকে ঝপঝপ করে বালতি বালতি জল মাথায় ঢালতে লাগলো। বেলা 8টা। বিশ্বমোহনকে সঙ্গে নিয়ে বিরোচন এলো মনতোষের বাড়িতে। মনতোষ বাড়িতেই ছিল। বিশ্বমোহনকে বলল, কি ব্যাপার এত ভোরে? বিরোচন একটা সূত্র ধরেছে। ডাক্তার হিসেবে তোমার সেটা শোনা দরকার এবং মতামত দেওয়া দরকার। আসুন 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 আসুন, ভেতরে আসুন। ওরা বসলো ড্রয়িং রুমে। চা এলো। খেতে খেতে বিরোচন বলল, আপনার FRCSটা দেওয়ার জন্য বিলেতে যাওয়ার কথা ছিল, সেটা কি পিছিয়ে গেল? না, ঠিক পিছিয়ে যায়নি। কেন বলুন তো? আমি যাব কি না তাই জিজ্ঞেস করছিলাম। যদি যান তাহলে একসঙ্গেই যাওয়া যাবে। ও তাহলে তো খুব ভালোই হয়। বেশ, তাই হবে। যাবার আগে আপনাকে নিশ্চয়ই জানাবো। যাক, কি সূত্র পেয়েছেন বলুন তো? সূত্র এমন বিশেষ কিছু নয়। ওর মৃত্যুর পর ওর ঘর থেকে চাল, ডাল, তেল, নুন, ঘি ইত্যাদি যা জিনিসপত্র ছিল সবই তো আমি পরীক্ষার জন্য নিয়ে যাই। এটা তো আপনি জানেন। জানি। তো কিছু পাওয়া গেল না? এছাড়া যে জল উনি খেতেন তাও পরীক্ষা করিয়েছি, কিন্তু কিচ্ছু না। বিষের চিহ্ন মাত্র কোথাও নেই। অথচ আপনি জানেন পোস্টমর্টেমে ওর পেটের মধ্যে বিষের ট্রেস কিন্তু পাওয়া গেছে। আরে সে তো আমি জানি। কেন, এই কথা তো আমি বরাবর বলে এসেছি যে বিষের ক্রিয়া নিশ্চয়ই চলছে। আচ্ছা ডাক্তার, আপনি কি কোনোদিনই বিষক্রিয়া সম্বন্ধে চিন্তা করেছেন? চিন্তা করেছি মানে? মানে এই যে বিশেষ সোর্সটা, এটা সম্বন্ধে ভেবে দেখেছেন? একদিন, বহুদিন, কিন্তু কিছুই ভেবে পাইনি। সমস্ত ব্যাপারটাই কেমন যেন রহস্যাবৃত। নার্ভাসনেসের সূত্র ধরে চিকিৎসা করেছি। এমনি অনেক উৎসাহ দিয়েছি, খাওয়া দাওয়া স্ট্রিক্টলি অবজার্ভ করেছি, যথেষ্ট সময় নষ্ট করেছি এর জন্যে, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমার মনে হয় জানেন, ওই পাঁচুকে দিয়ে উনি মাঝে মধ্যে যে মিষ্টিটা আনাতেন না, তার থেকে যদি কিছু একটা।
আচ্ছা, আপনার সঙ্গে পুরোবেলার তো ছেলেবেলা থেকেই ভাব ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে ও তো আমার খেলার সাথী ছিল। সুরবালার কাছে শুনেছিলাম যে আপনি নাকি পুরোবালাকে বিধবা বিবাহ করবেন ঠিক করেছিলেন। হ্যাঁ, কথাবার্তা সবই বলে রেখেছিলাম। পুরো আমার বাল্য বন্ধু, তার জীবনটা এইভাবে নষ্ট হতে দেওয়া উচিত নয় আমার। তাই আমি ঠিক করেছিলাম, হোয়াট ম্যান প্রপোজেস গড ডিসপোজেস বলে না, এমন বিশ্রী কাণ্ড হলো যে কবে যে ওরা মুক্তি পাবে আর কবে যে অপরাধী ধরা পড়বে, তাই না? ঠিক তাই। কিন্তু আপনি একটু মনস্থির করলেই তো অপরাধী ধরা পড়ে যায় ডাক্তারবাবু। আমি মনস্থির করলে? হাউ ফানি! বেশ তো, আমি মনস্থির করলে যদি ওদের উপকার হয় আমি কেন করব না? বলুন কি করতে হবে? যদি আপনি বলেন এই খুনটা আপনি করেছেন। আমি? কিন্তু খুনের তো একটা কারণ থাকা চাই। কেন খুন করলাম? এই ধরুন, সুকুমারী দেবীর মৃত্যুর পর 2 বোন সম্পত্তি পাবে, তখন ছোট বোনকে বিয়ে করে সেই টাকাটা নিয়ে আপনি বিলেত যাবেন। চমৎকার চমৎকার। বা কিন্তু আপনাকে কি এ কথা আবার মনে করাতে হবে যে বিষটা কিভাবে দেওয়া হয়েছে এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি, গেছে? তো আমি যদি তাকে বিষ দিয়ে থাকি, কিভাবে দিয়েছি বলুন? প্রতিদিন সন্ধ্যায় আপনি রোগী দেখতে যেতেন, ফিরে আসার সময় আপনি ওর টেম্পারেচার নিতেন। যে থার্মোমিটারটা মুখে দিয়ে ওর জ্বর দেখতেন, সেটার গায়ে মৃদু বিষের প্রলেপ থাকত প্রতিদিন। এইবার মনে হলো মনতোষ চেয়ার থেকে পড়ে যাবে। বিরোচন এগিয়ে গিয়ে ধরে ফেলল, বলল, একটু সুস্থ হয়ে নিন মনতোষ বাবু, থানা থেকে অফিসার এসেছেন, দেখা করতে হবে তো। শুনছিলেন একটি খুন, রচনা বিধায়ক ভট্টাচার্য, গল্প পাঠে ও জগৎজ্যোতি চরিত্রে মীর, সুকুমারী ইন্দ্রাণী, সুরবালা লাবণ্য, পুরবালা রিয়া, উকিল বিশ্বমোহন জগন্নাথ বসু, ডক্টর মনতোষ অনির্বাণ, পাঁচু অভিষেক। গল্পের সূত্রধার ও বিরোচনের ভূমিকায় দীপ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় অভিষেক অনির্বাণ, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।